শাড়ি পরেছিস কেন? শুভ্রর এই রহস্যময় আর ঘোরলাগা কথাটা মাথামুন্ডু কিছুই হৃদির বুঝে উঠতে পারল না। সে কপালে ভাঁজ ফেলে অবাক হয়ে বলল, উম মানে আপনি কি বলতে চাইছেন? শুভ্রর চোখে সেই নেশাতুর মায়া মুহূর্তে বদলে গিয়ে এক অদ্ভুত কঠোরতায় রূপ নিল। সে দাঁতে দাঁত চেপে বলল, মানে এটাই, শাড়ি পরেছিস কেন? তোকে শাড়ি পরতে আমি একদম নিষেধ করেছিলাম, মনে নেই তোর? হৃদি এবার একটু অবাক হলো। শুভ্রর এমন অদ্ভুত শাসনে তার ভেতরটাও যেন বিদ্রোহী হয়ে উঠল। সে ভুরু কুঁচকে বলল, শাড়ি পরে সমস্যা কোথায় আপনার? শুভ্র হৃদির আরো কাছে এসে ওর নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার মতো এক পরিস্থিতি তৈরি করলো। সে গম্ভীর গলায় আদেশ দিল, না, তুই পরবি না, ব্যাস। এই মুহূর্তে তুই বাড়িতে যাবি। এই উৎসবে তোর আর থাকার দরকার নেই। হৃদির এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সারাক্ষণ এ মানুষের শাসন আর ধমক সইতে সইতে সে ক্লান্ত। সে জেদি গলায় চিবিয়ে চিবিয়ে বলল, আমি শাড়ি পরবো কি না তা আপনি বলার কে? আর আমাকে শাড়িতে ভালো দেখা গেল নাকি খারাপ দেখা গেল সেটা একান্তই আমার বিষয়। আমার ব্যক্তিগত ব্যাপারে আপনি কেন নাক গলাচ্ছেন? হৃদির মুখে মুখে এমন তরপানো শুনে সত্যি নিজেকে যেন আর কন্ট্রোল করতে পারল না। সে এক ঝটকায় হৃদির দুহাত শক্ত করে ধরে ওকে একদম দেওয়ালের সাথে মিশিয়ে ফেলল। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে করতে হিস হিসিয়ে বলল, আই সেইড আমি শাড়ি পরতে বারণ করেছি, মানে তুই পরবি না। জাস্ট শাট আপ অ্যান্ড গো হোম। শুভ্রর এমন আচরণে হৃদি এক মুহূর্তের জন্য ভয় পেলেও পরক্ষণে রাগে ফেটে পড়ল। সে চেঁচিয়ে বলল, কেন এমন করছেন শুভ্র ভাই? আপনি তো আর আমায় ভালোবাসেন না। তাহলে আমার জীবন, আমার চলাফেরা এগুলো নিয়ে কেন আপনি এভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছেন? আমার কি কোনো স্বাধীনতা নেই? শুভ্র এবার প্রচণ্ড ধমক দিয়ে বলে উঠল, ডোন্ট আর্গু উইথ মি। তোকে শাড়ি পরতে না করেছি মানে তুই শাড়ি পরবি না, দ্যাটস ইট। হৃদি এবার সর্বশক্তি দিয়ে শুভ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তার চোখে তখন জল আর জেদ দুটোই খেলা করছে। সে একদম জেদি গলায় স্পষ্ট জানিয়ে দিল, পড়বো, 100 বার পড়বো। আমি আপনার কথা শুনতে বাধ্য নই মোটেও। যাকে ভালোবাসেনি না তাকে শাসন করার অধিকার আপনাকে কে দিয়েছে? হৃদির এই সামনে মুখে মুখে তর্ক করাটা শুভ্র কোনোভাবে মেনে নিতে পারল না। রাগে ওর মাথার রগগুলো দপদপ করছে। হিদাহিত জ্ঞান হারিয়ে শুভ্র সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল হৃদির নরম গালে। পুরো করিডোরে সেই থাপ্পড়ের শব্দ প্রতিধ্বনিত হলো। হৃদি যন্ত্রণায় গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। শুভ্র ওর দিকে আঙ্গুল উঁচিয়ে শাসানোর গলায় বলল, আমার সাথে মুখে মুখে তর্ক একদম করবি না। তোকে দ্বিতীয়বার ওয়ার্নিং দিচ্ছি। আবার শাড়ি তৃতীয়বার পরলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আর শোন, এই মুহূর্তে যদি কলেজ ছেড়ে বাড়ি না যাস, তবে গুনে গুনে 50টা থাপ্পড় খাবি আমার হাতে। গেট আউট। হৃদির চোখ ফেটে জল গড়িয়ে পড়ল। অপমানে আর ব্যথায় ওর শরীরটা রিরি করে উঠল। সে তেজদীপ্ত চোখে শুভ্রর দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, মারতেই পারবেন শুধু, ভালোবাসতে তো আর পারবেন না। ঠিক আছে, যাচ্ছি। আমি চলেই যাচ্ছি। তবে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আপনার মতো একটা পাথর আর নিঠুর মানুষকে ভালোবাসাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। বলেই হৃদি এক দৌড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। কারোর সাথে কোনো কথা না বলে, বান্ধবীদের না জানিয়ে সে কাঁদতে কাঁদতে কলেজের মেন গেট দিয়ে বেরিয়ে গেল। এদিকে শুভ্র যে হাত দিয়ে হৃদিকে মেরেছে, সেই হাতটা দিয়ে সজোরে দেওয়ালে একটা ঘুষি মারল। ওর চোখ দুটো তখন টকটকে লাল। দাঁতে দাঁত চেপে সে বিড়বিড় করলো, পাগল করে দিচ্ছিস তুই আমাকে। কেন বুঝিস না তোর এই রূপ আর এই সাজ আমি ছাড়া অন্য কারো দেখা বারণ। কাউকে দেখতে দেবো না আমি তোকে। তুই শুধুই আমার মোহিনী, শুধুই আমার। এদিকে হৃদি রাস্তা দিয়ে হাহাকার করে কাঁদতে কাঁদতে যাচ্ছে। চারপাশে কোনো খেয়াল নেই তার। নীল শাড়ির আঁচলটা লুটিয়ে পড়েছে, কিন্তু সেদিকে ওর ভ্রুক্ষেপ নেই। হাঁটতে হাঁটতে সে যখন একটা নির্জন নিরিবিলি রাস্তার মোড়ে এলো, হঠাৎ একটা কুচকুচে কালো রঙের দামি গাড়ি ওর গা ঘেঁষে ব্রেক কষল। হৃদি কিছু বুঝে ওঠার আগেই গাড়ির দরজা খুলে একজন লোক বেরিয়ে এলো। চোখের পলকে সে হৃদির মুখে একটা ক্লোরোফর্ম মাখানো রুমাল চেপে ধরল। হৃদি গোঙানোর চেষ্টা করলো, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ওর শরীর অবশ হয়ে এলো। লোকটা ওকে পাজা কোলা করে গাড়ির পিছনের সিটে ছুঁড়ে ফেলল। মুহূর্তের মধ্যে গাড়িটা স্টার্ট দিয়ে ধুলো উড়িয়ে অনেক দূরে মিলিয়ে গেল। রাস্তার এক কোণায় পড়ে রইল শুধু হৃদির
চুলের একটা ক্লিপ আর হাতের ফোন। হৃদিকে হন্যে হয়ে না দেখে শুভ্রা, রিয়া, ভাবনা, মিঠি বড় মাঠটার দিকে বেরিয়ে এলো। চারিদিকে মানুষের ভিড়, সবাই আলাদা আলাদা জায়গায় খুঁজছে। অস্থির মনে দ্রুত হাঁটতে হাঁটতে আচমকা কারোর সাথে যেন বেশ জোরে ধাক্কা খেল শুভ্রা। বিরক্তি চরমে থাকা শুভ্রা সামনে কে দাঁড়িয়ে আছে তা না দেখেই ঝাঁঝালো গলায় বলে উঠল, আব্বে কানা নাকি? চোখে দেখেন না? এদিকে ঈশানও ধাক্কা খেয়ে প্রচণ্ড বিরক্ত। মেজাজটা এমনিতেই খিটখিটে হয়েছিল, তার উপর এমন কর্কশ মেয়েলি কণ্ঠ শুনে সে যেই না কড়া কিছু বলতে যাবে, অমনি শুভ্রার দিকে তাকিয়ে তার কণ্ঠস্বর যেন গলার কাছে আটকে গেল। কালো শাড়িতে মোড়ানো শুভ্রাকে আজ অন্যরকম লাগছে। দু হাত ভরে পরা কালো চুড়িগুলো যেন ওর গায়ের রঙের সাথে মিলে এক অদ্ভুত মায়া তৈরি করেছে। ঈশান নিজের অজান্তে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল মেয়েটার দিকে। এতক্ষণে শুভ্রাও খেয়াল করলো সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে। কালো পাঞ্জাবিতে ঈশানকে দেখে শুভ্রা এক মুহূর্তের জন্য সব ভুলে গেল। পাঞ্জাবির হাতাগুলো কোনোই পর্যন্ত নিখুঁতভাবে ফোল্ড করা, চুলে পরিপাটি কট, সব মিলিয়ে ঈশানকে আজ বড্ড বেশি হ্যান্ডসাম লাগছে। ঈশানকে ওভাবে অপলক নজরের দিকে তাকিয়ে থাকতে দেখে শুভ্রা একটু অপ্রস্তুত হয়ে গেল। তারপর সামলে নিয়ে ওর চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, ও হ্যালো, ঈশান ভাইয়া, এই জগতে আছেন নাকি মঙ্গল গ্রহে চলে গেছেন শুনি? তুড়ির শব্দে ঈশানের ঘোর কাটল। মুহূর্তেই সে নিজেকে সামলে নিয়ে মুখটা পাথরের মতো গম্ভীর করে ফেলল। তারপর তাচ্ছিল্যের সুরে বলল, পৃথিবীতে বাস করি, দাঁড়িয়েও আছি এই শক্ত মাটিতেই, তাই এই জগতে থাকবো না তো আর কোথায় থাকবো? শুভ্রা ঠোঁট উল্টে বাঁকা হেসে বলল, তাই তাহলে ওভাবে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে কি দেখছিলেন শুনি? ঈশান নিজের ধরা পড়ে যাওয়া অস্বস্তিটা ঝেড়ে ফেলার জন্য গলার স্বর কিছুটা চড়িয়ে বলল, শুভ্রা, তুমি তো জ্যান্ত মানুষ। তোমাকে কি দেখাও বারণ নাকি? শুভ্রা এবার যেন মোক্ষম সুযোগ পেয়ে গেল। সে ছাড়ার পাত্র নয়, তাই ফোড়ন কেটে পড়ল, হ্যাঁ, দেখা যায়, তবে ওইভাবে হাঁ করে দেখার কি আছে? যেভাবে তাকিয়েছিলেন তাতে আপনার মুখে মশা ঢুকে গেলেও আপনি টেরই পেতেন না। শুভ্রার এই অনর্গল তর্কাতর্কি একসময় ঈশানের ভালো লাগতো, কিন্তু এখন সে চরম অস্থির। একদিকে বস অর্থাৎ শুভ্রকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তার উপর শুভ্রার এই বকবকানি ঈশানকে আরও বিরক্তি করে তুলছে। সে হাল ছেড়ে দেওয়ার মতো করে দু হাত তুলে বলল, আচ্ছা বাবা, সরি, তাকিয়ে ভুল হয়েছে, এবার মাফ করো বোন, দয়া করে মাফ করো। বলেই ঈশান তীত বিরক্ত হয়ে উল্টো ঘুরে হন হন করে হাঁটতে লাগলো, কিন্তু নিস্তার নেই। পিছন পিছন শুভ্রাও সমান তালে হাঁটতে শুরু করলো। ঈশান আর চোখে শুভ্রাকে আসতে দেখে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল। ভুরু কুঁচকে কর্কশ গলায় বলল, কি হয়েছে, আমার পিছন নিচ্ছ কেন? শুভ্রা এবার একটু গম্ভীর হয়ে চারপাশটা দেখে নিয়ে বলল, আপনি কি কাউকে খুঁজছেন? ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে কপালে হাত দিয়ে বলল, হ্যাঁ, বসকে খুঁজছি, হুট করে কোথায় যে গায়েব হয়ে গেল লোকটা। শুভ্রা এবার বেশ অবাক হয়ে গেল। সে চোখ বড় বড় করে বলল, কি? আপনি ভাইয়াকে খুঁজছেন? আর আমি তো রিদিকে খুঁজছি, দুজনেই তো গায়েব। চলেন দুজন মিলে একসাথেই খুঁজি। ঈশান আর কোনো কথা বাড়ালো না, গটগট করে সামনের দিকে এগোতে লাগলো। শুভ্রাও দম্বার পাত্রী নয়, ঈশানের লম্বা লম্বা কদমের সাথে তাল মিলিয়ে প্রায় দৌড়ানোর মতো করে হাঁটছে আর সামনে বকবক করে চলেছে। ঈশানের কান ঝালাফালা হওয়ার জোগাড়। সে ওসব দিকে কান না দিয়ে চুপচাপ আশেপাশে তীক্ষ্ণ নজরে শুভ্রকে খুঁজে বেড়াচ্ছে। শুভ্রা ঈশানের লম্বা কদমের সাথে তাল মেলাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। শাড়ির কুচিগুলো বারবার ওর পায়ের সাথে জড়িয়ে যাচ্ছে। জর্জেট শাড়ি সামলানো এমনিতেই কঠিন। হঠাৎ হাঁটতে হাঁটতে এক মোক্ষম জায়গায় কুচিতে পা আটকে গেল শুভ্রার। সে টাল সামলাতে পারল না, সামনের দিকে উপুর হয়ে পড়ে যেতে লাগলো। ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করে উঠল। ঈশান ভাই! ঈশান পিছন ফিরে শুভ্রাকে ওইভাবে পড়ে যেতে দেখে নিজের সবটুকু শক্তি দিয়ে দৌড়ে এলো শুভ্রাকে পড়ার হাত থেকে বাঁচাতে। সে দু হাত বাড়িয়ে ধরল ঠিকই,
কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। শুভ্রা আতঙ্কে নিজের শরীরের পুরো ভারটা ঈশানের উপরই ছেড়ে দিল। হুট করে আসা এই প্রচণ্ড ভার ঈশান সামলাতে পারল না। দুজনেই ডাল খেয়ে পিছনের দিকে উল্টে মাঠে নরম ঘাসের উপর আছড়ে পড়ল। শুভ্রা সজোরে আছড়ে পড়ল সরাসরি ঈশানের বুকের উপর। ঈশানের পিঠ আর কোমর গিয়ে ঠেকল শক্ত মাটিতে। যন্ত্রণায় মুখটা বিকৃতি হয়ে গেল তার। দাঁতে দাঁত চেপে কোমরটা এক হাতে চেপে ধরে কুকিয়ে উঠল সে। আহ আল্লাহ, আমার কোমরটা মনে হয় গেলই গেল। শুভ্রা ভয়ে আর লজ্জায় ঈশানের বুকের উপরই জমে গেছে। তার নিঃশ্বাস আছড়ে পড়ছে ঈশানের গলায়। ঈশান যন্ত্রণায় ছটফট করতে করতেও শুভ্রার দিকে তাকিয়ে দেখল মেয়েটা একদম থম মেরে গেছে। ব্যথার চোটে ঈশান কপাল কুঁচকে হিসিয়ে বলল, কি হলো? সারা জীবন কি এইভাবেই আমার বুকের উপরে শুয়ে থাকার ইচ্ছা আছে নাকি? ওঠো বলছি। আমার হাড্ডুগুটিতে সব গুঁড়ো হয়ে গেল। আচমকা শুভ্রা ঈশানের বুকের উপর ওভাবেই জমে গেল। ঠিক ওই মুহূর্তটায় ঈশানের ফর্সা মুখটা কড়া রোদে একদম আপেলের মতো লাল টকটকে হয়ে উঠেছে। কপাল বেয়ে ঘাম গড়িয়ে নামছে নাকের ডগা দিয়ে। শুভ্রা নিজের অজান্তে ঘোরের মধ্যে তলিয়ে গেল। ওর মনে হলো মানুষটা রাগী হলে কি হবে, এই অবস্থায় দেখতে বড্ড কিউট লাগছে। ভয় আর লজ্জা ভুলে গিয়ে শুভ্রা ঈশানের বুকের উপর শুয়ে থাকা অবস্থাতেই বিড়বিড় করে বলে উঠল। ওয়াও, কি কিউট! ঈশান পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। কোমরের ব্যথায় যেখানে তার প্রাণ ওষ্ঠাগত, সেখানে শুভ্রার মুখে এমন রোমান্টিক ডায়লগ শুনে সে চোখ বড় বড় করে আকাশ থেকে পড়ার মতো করে বলল। কি বললে? মুহূর্তের মধ্যেই শুভ্রার ঘোর কেটে গেল। নিজের কানকে সে নিজেই বিশ্বাস করতে পারছে না। কি বলতে কি বলে ফেলেছে। লজ্জায় ওর মনে হলো এক্ষুনি মাঠে ফাঁক হলে সে ভিতরে ঢুকে যেত। সে তড়িঘড়ি করে ঈশানের উপর থেকে উঠে ছিটকে গিয়ে সোজা হয়ে দাঁড়ালো। এক পলক চোরের মতো আশেপাশে তাকিয়ে নিল। ভাগ্যিস সবাই তখন মঞ্চের অনুষ্ঠান নিয়ে পাগল ছিল, তাই কেউ তাদের এই কাণ্ডগুলো দেখেনি। ঈশান অনেক কষ্টে দাঁতের দাঁত চেপে উঠে দাঁড়ালো। ধুলোমাখা পাঞ্জাবিটা ঝাড়তে ঝাড়তে বিরক্তিতে মুখ কুঁচকে বলল, ও, আমার কোমরের সাথে তোমার কি কোনো জন্মান্তরের শত্রুতা আছে? বারবার কেন তুমি আমার এই কোমরটাতে আক্রমণ করো? আহা! শুভ্রা অপ্রস্তুত হয়ে আমতা করে বলল, আমি কি ইচ্ছে করে করেছি? ওই তো শাড়িতে পা আটকে ভুল করে হয়ে গেছে। ঈশান আর কথা বাড়ালো না। কোমরে এক হাত দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আবার সামনের দিকে হাঁটতে লাগলো। শুভ্রাও কাচুমাচু মুখ করে ওর পিছু পিছু হাঁটছে। কিছুক্ষণ যাওয়ার পর শুভ্রা হঠাৎ শান্ত গলায় ডাকলো। একটা কথা বলি? শুভ্রার এই হঠাৎ কথায় ঈশান বেশ বিরক্ত হলো। ভুরু কুঁচকে বিরক্তি নিয়ে তাকালো সে। শুভ্রার সাথে কথা বলতে তার এখন একদমই ইচ্ছে করছে না এই মুহূর্তে। তবু অনিচ্ছা সত্ত্বেও বলল, বলো। আপনাকে না পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগছে। ঈশান এবার অবাক হয়ে তীক্ষ্ণ চোখে তাকালো। শুভ্রা নিজের অজান্তে বেশ লজ্জা পেয়ে গেল। মাথাটা নিচু করে ফেলল সে। ঈশান কিন্তু খুব একটা পাত্তা দিল না, বরং অবহেলার সুরে ঠোঁট ফুলিয়ে বলল। থ্যাংক ইউ। শুভ্রার এবার বেশ রাগ হলো। সে আশা করেছিল ঈশানও পাল্টা তাকে নিয়ে কিছু একটা বলবে। সে অভিমানে মুখ কালো করে প্রশ্ন করল, আমাকে কেমন লাগছে বলবেন না? ঈশান বাঁকা চোখে একবার আপাতমস্তক শুভ্রাকে দেখে নিল। তার চেহারায় কোনো ভাবান্তর নেই। সে নিস্পৃহ গলায় বলল। একটু ভালো লাগছে না। ঈশানের কথায় মুহূর্তের রাগে জ্বলে উঠল শুভ্রা। অভিমানে আর রাগে গাল দুটো ফুলিয়ে সে যেই না কড়া কিছু বলতে যাবে, অমনি দেখল ঈশান সামনে থাকা কারোর বলিষ্ঠ বুকের সাথে সজোরে ধাক্কা খেল। ঈশান ভড়কে গিয়ে সামনে তাকিয়ে দেখল শুভ্রর চোখের মনি দুটো আজ কেমন যেন টকটকে লাল হয়ে আছে। চেহারায় এক ভয়াবহ কাঠিন্য। শুভ্রকে দেখা মাত্রই ঈশান সব ভুলে উদ্বিগ্ন হয়ে বলল। বস, আপনি ঠিক আছেন তো? শুভ্র কেবল যান্ত্রিকভাবে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তার দৃষ্টি তখনও পাথরের মতো স্থির। তারপর শুভ্রার দিকে তাকিয়ে খানিকটা বিরক্ত হয়ে বলল। তুই এখানে কেন? শুভ্রা অবাক হয়ে আমতা করে বলল,
ওই ভাইয়া রিদিকে খুঁজছি, হঠাৎ গান গেয়ে ও কোথায় যে চলে গেল। শুভ্র এক বুক হাহাকার নিয়ে দীর্ঘশ্বাস ফেলল। নিজের ভিতরের ঝড়টা আড়াল করে দিয়ে শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল, রিদি চলে গেছে, ওকে আর খুঁজতে হবে না। শুভ্রা আকাশ থেকে পড়ার মতো চোখ বড় বড় করে তাকিয়ে বলল, অ্যাঁ, চলে গেছে মানে? কই, আমাদের তো কিচ্ছু বলেনি। শুভ্র আর কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করল না, কেবল হুকুমের সুরে বলল, আমি পাঠিয়ে দিয়েছি, এখন আর এখানে ঘোরাঘুরি না করে চুপচাপ মঞ্চে গিয়ে বস। বলেই শুভ্র হনহন করে হাঁটতে হাঁটতে ভিড়ের মাঝে হারিয়ে গেল। ওর চোখে সে লাল আভা আর চোয়ালের হাড়ের কাঁপন বলে দিচ্ছিল ভিতরের কোনো এক অগ্নিয়গিরি ফুটেছে। ঈশানও কাল বিলম্ব না করে বসের পিছু নিল। বস, কাজ শেষ, নিয়ে এসেছি। নিভান ঠোঁটের কোণে এক পৈশাচিক আর বাঁকা হাসি ফুটিয়ে উঠল। সে পায়ের উপর পা তুলে আরাম করে বসেছিল। হৃদিকে ওভাবে গাড়িতে তুলে আনতে পেরে সে বেশ তৃপ্ত। নির্দয় গলায় বলল, কুদ, তবে দেরি করিস না, মেরে ফেল। গার্ডের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে ইতস্তত করে বলল, বস, মেয়েটাকে মারলে হয়তো আপনি বিপদে পড়বেন। আমার যা মনে হয়, শুভর ব্যাপারে খবর নিয়েছি। শুভ মেয়েটার প্রতি অনেক সিরিয়াস। যদি শুভ জানতে পারে তবে আপনাকে ছাড়বে না। শুভ্রের নাম শুনতেই নিভানের চোখে যেন আগুন জ্বলে উঠল। অপমানে আর রাগে সে হিতাহিত জ্ঞান হারালো। সে এক ঝটকায় গার্ডের চিবুক শক্ত করে চেপে ধরল। দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, শুভ্র আমার বাল করবে, কুষ্টি মারি আমি ওকে। 10 মিনিটের মধ্যে ওই মেয়েটার মৃত্যুর সংবাদ যদি না শুনি, তাহলে 10 মিনিটের মধ্যে তোর মৃত্যু নিশ্চিত করে রাখ। নিভানের সে রক্ত শীতল করা হুমকির পর গার্ডটা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, ঠিক আছে বস, এখনই যাচ্ছি। নিভান ঝটকা দিয়ে গার্ডের চোয়াল ছেড়ে দিল। তার চোখে মুখে এখন কেবল হৃদির মৃত্যুর অপেক্ষা। গার্ডরা আর দেরি না করে সরাসরি সে অন্ধকার গুমট ঘরে চলে আসলো, যেখানে হৃদিকে আটকে রাখা হয়েছে। হৃদি তখন প্রচণ্ড যন্ত্রণায় মাথা দু হাতে চেপে ধরে এপাশ ওপাশ করছে। মাথায় অসহ্য দপদপানি, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। সে কিছুতেই মেলাতে পারছে না হঠাৎ করে তাকে কারা আর কেন এখানে তুলে নিয়ে এলো। হৃদি অনেক কষ্টে চোখ তুলে সামনে তাকাতেই তার চোখ কপালে উঠে গেল। এরা তো সেই রাস্তার বখাটে ছেলেগুলো, যাদের সে সেদিন ইচ্ছে মতো ঝেড়েছিল। হৃদির বুকের ভিতরটা ভয়ের চোটে গুড়গুড় করে উঠল। আজ তবে কেন তারা তাকে এইভাবে তুলে নিয়ে এলো? তবে কি সেই অপমানের প্রতিশোধ নিতে এরা এখন ওর সাথে খারাপ কিছু করবে? ভাবতেই হৃদির কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে কোনো মতে টাল সামলাতে মাথা ধরে উঠে দাঁড়ালো। দেওয়ালে সাপট নিয়ে কাপা কাপা গলায় গার্ডদের দিকে তাকিয়ে বলল, আপনারা আপনারা আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? গার্ডরা পৈশাচিক উল্লাসে হেসে উঠল। একজন গার্ড দাঁত বের করে হৃদির দিকে তাকিয়ে বলল, আমি তো আজরাইল, আজ তো জান কবজ করব। হৃদির পায়ে নিচ থেকে যেন মাটি সরে গেল। সে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে কাপা কাপা গলায় বলল, মানে কি বলছেন আপনারা? গার্ডটা কোনো মায়া ছাড়াই নির্বিকার ভঙ্গিতে বলল, আরে হ্যাঁ, এত কথা বলার সময় নাই। 10 মিনিটের মধ্যে তোকে মারতে না পারলে আমাদের মরতে হবে, তাই আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না। সেই ইচ্ছে থাকলে মনে মনে বলে নে আর কালিমা পড়ে মৃত্যু গ্রহণ কর। হৃদি আতঙ্কে দেওয়ালে পিঠ ঠেকিয়ে পিছোতে পিছোতে আর্তনাদ করে বলল, দেখুন, আমি কি করেছি? আমায় কেন মারবেন? প্লিজ ছেড়ে দিন আমায়। আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। গার্ডটা এবার পকেট থেকে একটা ধারালো ছুরি বের করলো। ফলার উপর বিচ্ছুরিত আলো হৃদির চোখে গিয়ে লাগলো। গার্ড হৃদির দিকে এগোতে এগোতে বলল, তুই কি করছিস সেটা জানি না, তবে বস যেহেতু তোকে মারতে বলেছি, তাহলে তুই বসের শত্রু, আর বসের শত্রু মানে আমাদের শত্রু। এখন মর। বলে গার্ডটা ঝড়ের বেগে এগিয়ে গিয়ে হৃদির পেটে ছুরি বসিয়ে দিতে চাইল, কিন্তু প্রাণের ভয়ে হৃদি শেষ মুহূর্তেই মরণপণ চেষ্টা চালালো। সে আচমকা সজোরে এক লাথি মারল গার্ডের পেটে। অপ্রস্তুত গার্ড তাল সামলাতে পারল না, ছুরিটা হাত থেকে ছিটকে পড়ে গেল।
আর সে ব্যথায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। হৃদি সুযোগ বুঝে এক মুহূর্ত দেরি করলো না। সে দ্রুত দৌড়ে রুম থেকে বের হতে চাইল, কিন্তু অন্য একটা গার্ড পাশেই দাঁড়িয়েছিল। সে হৃদিকে পালাতে দেখে ক্ষিপ্ত হাতে পাশ থেকে একটা ভারী পাথরের ফুলদানি তুলে নিল। হৃদি যখন দরজায় প্রায় কাছাকাছি, ঠিক তখনই গার্ডটা পিছন থেকে ওর মাথায় সজোরে আঘাত করল। হৃদির পা জোড়া সেখানেই থেমে গেল। সারা পৃথিবী যেন চোখের সামনে দুলতে শুরু করলো। অসহ্য এক যন্ত্রণায় মাথা চেপে ধরে সে আত্মচিৎকার করে উঠল।